ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে আমরা আরেকবার সকল দর্শক বন্ধুকে স্বাগতম, শুভেচ্ছা জানাই। আমরা আজকে একটি নতুন ধরনের অধিবেশন করতে চলেছি, সেটি হচ্ছে কথায় কথায়। মূলত সাহিত্যিকদের সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। প্রথমে আমরা ভাষা ও ভবিষ্যৎ সম্পর্কে একটু বলে নিই। ভাষা ও ভবিষ্যৎ একটি ইউটিউব চ্যানেল। এটি মূলত বাংলা সাহিত্য ভিত্তিক চ্যানেল। আসলে আমরা সকলেই জানি মানুষের ক্রমশ বই পড়ার নেশা কমছে এবং কাগজ থেকে বই, সেই বই সংরক্ষণ করা এবং সেই বই অনেক বছর ধরে রেখে দেওয়া, এগুলো ক্রমে আমরা বুঝতে পারছি যে একটা অসুবিধের মধ্যে পড়ে যাচ্ছি। স্টোরেজ, তাকে জমিয়ে রাখা, লাইব্রেরি গুলো উঠেই যাচ্ছে। সেখানে ডিজিটাল লাইব্রেরি, ডিজিটাল প্ল্যাটফর্ম এগুলো অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এবং আমরা জানি অনেক বছর এগুলো টিকে যাবে। এইরকম একটা মানসিকতা থেকেই ভাষা ও ভবিষ্যৎ এই ইউটিউব চ্যানেলটি করেছে। নানা রকম কর্মকাণ্ডে জড়িত আছে। তার মধ্যে অন্যতম কর্মকাণ্ডটি হচ্ছে যে এই সাহিত্যিকদের কথা আমরা রেকর্ড করব। কেন করব? তার কারণ হচ্ছে এরা যখন লিখতে শুরু করেছেন এবং দীর্ঘদিন ধরে লিখছেন, সেই লেখার মধ্যে তাদের জীবনযাপন, লেখার সঙ্গে জীবনযাপন, তাদের লড়াই পরবর্তী 100 বছর বাদে হয়তো কেউ জানবে না, তাহলে কিন্তু ইউটিউবে এটা থাকবে। এরকম একটা মানসিক ভাষা ও ভবিষ্যৎ এই উদ্যোগটি নিয়েছেন। আমরা সকলেই তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই। যারা আমরা সাহিত্য মনস্ক, সাহিত্য নিয়ে ভাবি, বাংলা সাহিত্য নিয়ে ভাবি, তারা প্রত্যেকেই খুব খুশি। আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন শতদ্রু মজুমদার। সবটা না শুনেই সবিতা বলল, গুলগপ্প রাখো, সত্যি করে বলো তো কাল রাত্রিরে কোথায় ছিলে? বললাম তো শ্রীরামপুরে। কোথায় শুলে? আলাদা ঘরে? না, এক ঘরেই। ছ্যা ছ্যা, আরে শোনোই না, সে তো জানে না যে আমি তার স্বামী। ওহ, তুমি তো ভালো মতোই জানো সে তোমার বউ নয়। অচেনা মেয়ে ছেলের পাশে শুয়ে রাত কাটালে। ঘুমিয়ে পড়েছিলাম। ওদের ধারণা ড্রাগের নেশা, চিনতে পারছি না, জোর করে ট্যাবলেট খাইয়ে দিল। তুমি কি কচি খোকা? জোর করলো আর ঘুমের বড়ি খেয়ে নিলে? না মানে, থামো। আর সকালবেলায় আসল স্বামী এসে গেল? আসেনি, ফোন করেছিল। তাই তো ভাবি, হঠাৎ শ্রীরামপুর যাবার বাই চেপে উঠল কেন? বলছি তো দাঁতের ডাক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তোমার মুখ দেখতে আমার ঘেন্না করছে। অনেক বোঝাবার চেষ্টা করলাম, কোনো কথাই শুনল না। রান্নাবান্না না করে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল সবিতা। ভাবলাম রাগ কমে গেলে পরের দিন চলে আসবে। এর আগেও এরকম হয়েছে। কিন্তু একদিন দুদিন করে 2 মাস সবিতা আর ফিরল না। দাশুদার মোবাইল থেকে ওর নম্বরে ফোন করলাম, বললে মজুত নেই, এই পাড়াতে রান্না করতেও আসে না। দাশুদা বলল অসুখ বিসুখও তো করতে পারে, একবার খবর নিতে কি আছে? আমি আর কি বলবো, তার শরীর ঠিক আছে, তে মাথায় সাইকেল চালিয়ে যেতে দেখেছি। আমাকে দেখো না দেখার ভান করলো। ডাকলাম, সাড়া দিল না। শতদ্রু মজুমদার মূলত গল্পকার। মুদ্রিত উপন্যাসও আছে, 3টি উপন্যাস তার মুদ্রিত। সেগুলো গ্রন্থভুক্ত হয়নি যদিও, কিন্তু পত্রিকায় প্রকাশিত। এবং প্রতিষ্ঠান ভিত্তিক পত্রিকা, যেগুলো আমরা বড় বাড়ি ইত্যাদি বলে থাকি, সেরকম পত্রিকাতেও তার বহু গল্প প্রকাশিত, বহু গল্প। প্রায় 1000-এর উপর ছোট গল্প লিখেছেন। বহু কাল ধরে সেই কলেজ জীবন থেকে লেখালেখি করছেন। বাংলা ভাষার প্রকাশিত প্রায় প্রতিটি দৈনিকে তার গল্প প্রকাশিত হয়েছে। এছাড়াও ধরুন অনুষ্টুপ, চতুরঙ্গ, পরিচয়, গল্পগুচ্ছ, 21 শতক, এই সমস্ত নামি দামি লিটল ম্যাগাজিন গুলোতে কিন্তু তার লেখা প্রকাশিত। তিনি চন্দননগরের মানুষ, যদিও আমরা তার কাছ থেকে শুনে নেব যে তার জীবন কোথায় শুরু এবং কিভাবে তিনি আজকে এখানে এসে পৌঁছিয়েছেন। সাহিত্যিক হিসেবে তার প্রত্যাশা কি ছিল, কতটুকু তিনি দিতে পেরেছেন এবং পরিবর্তে তার কতটুকু প্রাপ্তি হয়েছে, সবটাই আমরা তার কাছ থেকে শুনে নেব। আমাদের আজকের অতিথি শতদ্রু মজুমদার।
শতদ্রুদা, আপনাকে স্বাগত। ভাষা ও ভবিষ্যতের কর্ণধার সোমশুভ্র গাঙ্গুলি স্বাগত জানাচ্ছেন আপনাকে। তার পক্ষ হয়ে আমি বলছি কথা। আপনাকে প্রথমেই এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে এলেন, এটা তো সত্যি। এবার আপনাদেরও ধন্যবাদ, এমন একটা আসরে আমাকে ডেকেছেন। আচ্ছা, আমি সরাসরি প্রশ্নে চলে যাই, সেটা ভালো হবে। আমি প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করব, যে আপনি খুব কম বয়সে সাহিত্যে এসেছেন, সাহিত্যের আঙিনায় আপনার প্রবেশ খুব কম বয়সে, সেটা কোন সালে এবং কেমন করে? সেটা 60-এর দশকের গোড়ায়, এই 65-67 এরকম সাল। কেন কিভাবে? সাহিত্যকে বেছে নিলেন? হ্যাঁ, কিভাবে আচ্ছা, এলেন, বেছে কেন আমি নিলাম সাহিত্যকে না, বেছে নিলেন? বলছি। আমার জন্ম একটা ভাড়াটে পরিবারে। যখন আমার জন্ম হয়, হাওড়া জেলার আন্দুলে আমি জন্মগ্রহণ করি। তা সেই সময় ভাড়াটেদের ছোট লোক বলা হতো। ফলত আমার কোনো বন্ধু ছিল না, পাড়ার কোনো ছেলেকে আমার সঙ্গে মিশতে দেওয়া হতো না। এমনকি শুধু ছোটরা নয়, বড়রাও। স্কুলের মাস্টার মশাই, ক্লাস 2-এ আমি পড়ি, বারবার আমাকে তিনি ফেল করিয়ে দিতেন। কারণ হিসেবে জানা গেল যে আমি বাঙাল এবং ভাড়াটে। যেহেতু কোনো বন্ধু বান্ধব ছিল না, ভাড়া বাড়িতে থাকতাম, চারপাশের গাছপালা, বন জঙ্গল, পাখি, পুকুরের মাছ, গাছের ফল, এগুলির সঙ্গেই আমার বন্ধুত্ব ছিল। এবং খুব ছোটবেলা থেকেই আমি ভয়ঙ্করভাবে অন্তর্মুখী হয়ে পড়ি, যার ফলে জীবন আমি অনেক দেখেছি এবং গল্প আমাকে লিখতে হয়নি, গল্প আমাকে তাড়া করেছে বারবার। খুব ছোটবেলা থেকেই, ক্লাস 6-এ পড়ার সময় থেকেই এইরকম অজস্র চরিত্র, অজস্র ঘটনা আমাকে দিয়ে লিখিয়ে নেয়। যদিও ছোটবেলা সেই সমস্ত লেখাগুলো কিছু হতো না। আমি তখন আমার এই 9-10 বছর মতন বয়স হবে, ওখানকার একটা মেলাতে একটা খেলা দেখেছিলাম, মাস্টার যোগুর খেলা, যার দুটো হাত ছিল না, পা দিয়ে সে সবকিছু করত। তার কয়েক বছর পর একটা দেশ পত্রিকায়, খুব ছোটবেলা থেকেই আমি এই সমস্ত পড়ি, ইয়েতে দেশ পত্রিকায় একটা গল্প পড়লাম, নেই তাই, সমরেশ বসু, একেবারে হুবহু ওই মাস্টার যোগু ওর নাম ছিল, ওকে নিয়ে লেখা। তখন আমি জানলাম যে এইভাবে তাহলে গল্প লেখা যায়। ব্যাস, আমিও লিখতে শুরু করলাম, লিখি আর স্কুলের ম্যাগাজিনে জমা দিই। কোনোটাই ছাপা হয় না, কারণ সেগুলো কিছু হয়নি। কিন্তু লেখা আমি ছাড়তাম না, আমি লিখে যেতাম, অনর্গল লিখে যেতাম। আর এই লেখার ব্যাপারে সর্বপ্রথম আমি যেই লেখকের দ্বারা, সাহিত্যিকের দ্বারা প্রভাবিত, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের স্কুলের পাঠ্য ছিল শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের একটা অংশ, মেজদা। ওই সেদিনটা আমার খুব মনে পড়ে, সারাদিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া শেষ হয় নাই, শ্রাবণের সমস্ত আকাশটা গাঢ় মেঘে সমাচ্ছন্ন হইয়া আছে, সকাল সকাল খাইয়া লইয়া আমরা কয়েক ভাই নিত্য প্রথমত বাইরের বৈঠকখানায় ঢালা বিছানার ওপর রেড়ি তেলের সেচ জ্বালিয়া বই খুলিয়া পড়িতে বসিয়াছি, ইত্যাদি ইত্যাদি। ভীষণ ভালো লেগেছিল ওটা। তারপর আমি পড়ে ফেললাম শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব। এই হচ্ছে আমার লেখালেখির শুরু। স্কুলে পড়ার সময় যখন আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ বছর, সেই বছর প্রথম আমার গল্প স্কুল ম্যাগাজিনে ছাপা হলো। সে গল্পটার নাম ছিল বোবা কান্না, ওই পাড়ারই একটা পাগলকে নিয়ে লেখা গল্প। এই হচ্ছে আমার লেখালেখির শুরু। মানে এটা তো সত্যি কথাই যে দৈব বলা যায়, মানে দৈব তাড়িত হয়ে গল্প লিখেছেন, এভাবেই বলা হ্যাঁ। যায়। এবার যেটা বলবো,
যে আপনার তো প্রথম জীবনটা আপনি যেভাবে বলছেন যে ভাড়া বাড়িতে আন্দুলে ওইরকম ছিলেন, তারপর আপনি চন্দননগরে এলেন। আপনি কি সেই অর্থে গল্প লেখায় কাউকে গাইড হিসেবে, গুরু হিসেবে পেয়েছেন, যিনি আপনাকে না একটা পথ না না না, দেখিয়েছেন? একেবারেই পাইনি। বরং উল্টোটা হয়েছিল আমার ক্ষেত্রে। বাড়ির থেকেও বারণ করা হতো। একেবারেই আমি কোনো গুরু টুরু কাউকে পাইনি। এবং যার জন্যে আমি, আমার বোধহয় 23-24 বছর বয়সে আমি প্রথম জানতে পারলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় নামে একজন লেখক আছেন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন সাহিত্যিক। এগুলো আমি অনেকটা বিভূতিভূষণেরটা জেনেছি, যেহেতু বাংলা অনার্স পড়তাম, আমাদের পাঠ্য ছিল পথের পাঁচালীটা। কিন্তু বিএ পাশের পর যে যে কোনো কারণেই হোক, আমি জানলাম যে মানিক বন্দ্যোপাধ্যায় একজন বড় লেখক। আমি কোনো গাইড পাইনি। যখন আমি গ্র্যাজুয়েশনের পর আমি খবর পেলাম যে তেলিনীপাড়ায়, চন্দ্রনগর তেলিনীপাড়ায় থাকেন সাহিত্যিক সম্রাট সেন। আমি তার কাছে ছুটলাম। এক গাদা আমার একটা খাতা ছিল, সেই খাতা ভর্তি গল্প, সেগুলো নিয়ে সম্রাট সেনের কাছে গেলাম। গিয়ে তাকে বললাম, আমার পরিচয় দিলাম, লেখার খাতাটা তাকে দিলাম। উনি 1 সপ্তাহ পরে আসতে বললেন। আমি 1 সপ্তাহ পরে গেলাম। যাওয়ার পর আহ, উনি বললেন যে এগুলো কিছু হয়নি, এগুলো ছোট গল্প হয়নি, লেখা হয়েছে। তোমার জীবনের নানান কথা, নানান ঘটনা তুমি গদ্যে লিখেছো, কিন্তু এগুলো গল্প নয়, গল্প জিনিসটা অন্যরকম। বলে উনি মুখে মুখে আমাকে একটা গল্প বলে দিলেন। সেটা ওনার কোনো ছাপা গল্প নয়, উনি নিজেই বললেন, আমি এটা এই মুহূর্তে বানিয়ে বললাম, তুমি এইভাবে লিখতে শুরু করো, আর চেষ্টা করো বাড়িতে একটা ছোটখাটো লাইব্রেরি বানাতে। তুমি হয়তো বলবে যে লাইব্রেরি তো বই আছে, সেখান থেকে তো বই আনা যায়। না, একটা বই তোমার যদি ভালো লাগে, সেটা যদি পরে আবার পড়তে ইচ্ছা করে লাইব্রেরিতে, সেটা তুমি আর নাও পেতে পারো, কিন্তু বাড়িতে তোমার নিজস্ব লাইব্রেরি থাকলে বারে বারে সেটা পড়তে পারবে। কবিতা পড়বে, গল্প, লেখো বললে শুধু গল্প পড়বে না, কবিতা, প্রবন্ধ, প্রবন্ধ বেশি করে পড়বে। একজন লেখককে, সে গল্প লিখুক বা উপন্যাস লিখুক, একজন গদ্য লেখকের সবচেয়ে বেশি দরকার প্রবন্ধ পাঠ, যেটা আমাকে প্রথম জানিয়েছিলেন সাহিত্যিক সম্রাট সেন। তখনই আমি প্রবন্ধের বই কিনতে শুরু করি এবং প্রবন্ধ পড়ি। হ্যাঁ, আমরা জানি, আমি অন্তত ব্যক্তিগতভাবে জানি যে আপনার লেখাপড়ার ক্ষেত্রটা বিশাল। হয়তো সেভাবে অনেকে জানেন না, বা জানার দরকারও নেই, কারণ সাহিত্যিকের লেখার মধ্যে তার পাণ্ডিত্যের প্রকাশ বিশেষ করে গল্পে বড় কষ্টদায়ক, পীড়াদায়ক হয়। কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি ঠিক কতটা লেখাপড়ার মধ্যে থাকেন, এবং আপনার স্মৃতি অসাধারণ একটি স্মৃতি। এক্ষুনি যেমন মেজদার প্রথম কয়েকটি লাইন আপনি উদ্ধৃত করলেন, ঠিক সেইভাবে কোনো কোনো সময় আমি নিজে দেখেছি বা শুনেছি আপনি একইভাবে প্রবন্ধর কোনো কোনো অংশ সরাসরি বলতে শুরু করেছেন যে অমুক জায়গায় অমুক প্রবন্ধ। এবং আমি জানি আপনার প্রিয় প্রাবন্ধিকদের নাম, তবুও অনুষ্ঠানের সাথে আপনি একটু আপনার প্রিয় প্রাবন্ধিকদের নাম বলুন এবং তাদের সম্বন্ধে দু চারটে কথা বলুন। আমার প্রিয় প্রাবন্ধিক তো অনেকেই আছেন। মানে প্রথম আমি যার প্রবন্ধ বেশি পড়তে, যার যার লেখা দিয়ে আমার প্রবন্ধ পড়া শুরু হয়, তিনি বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসুর প্রবন্ধ আমি প্রথম পড়েছি, এখনো পড়ি। আর যাদের লেখা প্রবন্ধ আমি পড়েছি, তা শিবনারায়ণ রায়, বিনয় ঘোষ, শিবনারায়ণ রায়, বিনয় ঘোষ, এদের লেখা প্রবন্ধ, নবনীতা দেব সেনের কিছু কিছু প্রবন্ধ। তার একটা বই আমার ভীষণ ভালো লেগেছিল, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী শশী অরিউ। এবং আমি যেই লিটল ম্যাগাজিন গুলো কিনতাম বেশি করে, এক্ষণ আর পরিচয়, এখন তো এক্ষণ বেরোয় না, এক্ষণটা কিন্তু মূলত ছিল প্রবন্ধের পত্রিকা। সেই এক্ষণ পত্রিকায় আমি বিনয় ঘোষের প্রবন্ধ প্রথম পড়েছিলাম। গৌতম ভদ্রর মুঘল যুগের কৃষক বিদ্রোহ, অসাধারণ একটা প্রবন্ধ, দীর্ঘ, অতি দীর্ঘ লেখা। এইরকম আর কি। আমি প্রায় মানে বিখ্যাত বাংলায় লেখা সকলের প্রবন্ধই আমি পড়েছি। বেশি পড়েছি বিনয় ঘোষ, শিবনারায়ণ রায়,
এদের লেখা প্রবন্ধ। অশোক মিত্র। হ্যাঁ, অশোক মিত্র তো সত্যি প্রবন্ধের একেবারে একজন দিকপাল বলা যায়। বাকি যাদের নাম বললেন প্রত্যেকেই তাই। শিবনারায়ণ রায়েরও প্রবন্ধ অসাধারণ, মানে যে কোনো উপন্যাসের থেকে বেশি টেনে রাখবে। আচ্ছা, এবার আমি আর একটা নাম বলার দরকার ছিল, শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষ, হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। শঙ্খ ঘোষের গদ্য যে কি সুন্দর আমরা সকলেই জানি। আচ্ছা, এবার আমি একটা অন্য প্রশ্ন করি আপনাকে। আপনি তো ছোট গল্প বেশি লিখেছেন, 1000-এর উপর গল্প লিখেছেন, মানে গল্পকারই বলবো আপনাকে। উপন্যাস আপনি 3টি লিখেছেন, তাও পত্রিকায় সেগুলো মুদ্রিত হয়নি। এবার এই যে গল্প লিখেছেন, এই যে এত 1000টা গল্প কম নয়, আপনার এই গল্পগুলো লিখতে গিয়ে কি মনে হয়েছে? যে এত গল্প লিখেছেন, এই গল্প লিখতে গিয়ে আপনার কি মনে হয়েছে? কোন ধরনের গল্পে আপনি ভীষণ স্বচ্ছন্দ? কোন কোন গল্প, কি ধরনের গল্প আপনার মধ্যে থেকে আপনা হতে বেরিয়ে এসেছে? কারণ স্বতঃস্ফূর্ততা ছাড়া তো সাহিত্য হয় না। সেই একটু যদি সেই বিষয় বলেন, নিজের লেখার বিষয়। আমার গল্পের বেশিরভাগ চরিত্রই নিম্নবিত্ত। রিক্সাওয়ালাকে নিয়ে আমার অন্তত 15-20টা ছোট গল্প আছে। রিক্সাওয়ালা, হকার, ভিকিরি, তারপরে লুম্পেন, ভবঘুরে, পকেটমার, চোর, ছ্যাঁচোর। গ্রামের একটা চোর কাঁদন পরামানিককে নিয়ে আমি অন্তত 100-2-1 মতন ছোটদের গল্প লিখেছি। এবং তার বেশিরভাগই বাণিজ্যিক পত্রিকায়। তার মধ্যে সবচেয়ে বেশি ছাপা হয়েছে আনন্দবাজারের সাময়িকীতে। তখন আনন্দবাজার রবিবারের সাময়িকীতে একটা ছোটদের পাতা ছিল, পেছন দিকের পাতাটা জুড়ে খুব সুন্দর করে করতেন পার্থ বসু। উনি মারা যাবার পর বা উনি রিটায়ারের পর ওই পাতাটাই বন্ধ হয়ে গেল। ওখানে আমার 32-33টা কাঁদন পরামানিকের গল্প ছাপা হয়েছিল। কাঁদন পরামানিক একটা ছিচকে চোর, সে গ্রামের একটা দারোগা, মুনসা দারোগা, তাকে নাজেহাল করে ছাড়ে। এই গল্পটা লিখতে গিয়ে আমাকে অনেক সমালোচনার হতে হয়েছিল, যে ছোটদের গল্পে একটা চোরকে নিয়ে লেখা হচ্ছে কিন্তু কোনো পজিটিভ দিকে যাচ্ছে না, আমি কোনোদিন কাঁদন পরামানিকের গল্পে মানে উপদেশ দিইনি, একটা গল্প আমি লিখেছি। এবার সেটা থেকে ছোটরা মজা পেয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট ছিল। কিন্তু আবার কাঁদনকে দিয়ে আমি ভালো কাজও করিয়েছি। শুধু যে চুরি করছে তা নয়, অন্যরকম কাজ সে জানে না যে এটা সামাজিক কাজ, কিন্তু সে করে ফেলেছে। কাকে সাপে কামড়েছে, কোনো লোককে পাওয়া যাচ্ছে না, ওই কাঁদন পরামানিক ট্রলি ভ্যান চালিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এইরকম টুকটাক। সে কিন্তু একটা চোরই ছিল। আর এই চরিত্রটা আমার দেখা, গ্রামে থাকার সময় আমি এই চরিত্রটাকে দেখেছি। সত্যি সত্যি তার একটা সেলুন ছিল, এবং সেলুনে সে কোনো এক সময় খদ্দেরের পকেট থেকে টাকা সরিয়েও ছিল। এইখান থেকেই আমার শুরু হলো। একটা আসলে ছোট্ট একটা গল্প লিখে আনন্দবাজার সাময়িকীতে বাই পোস্ট পাঠিয়ে দিয়েছিলাম, গল্পটা ছাপা হয়ে গেল। তারপর একই চরিত্র নিয়ে আমি আজকালের ছোটদের পাতায় লিখলাম। আজকালে তখন ছোটদের পাতা দেখতেন ধ্রুবজ্যোতি নন্দী। ভদ্রলোক আমাকে বললেন চরিত্রটা খুব ইন্টারেস্টিং, আপনি এই ক্যারেক্টারটা নিয়ে লিখে যান। ব্যাস, তখন থেকেই আমার লেখা শুরু হলো। কাঁদনকে নিয়ে আমি উপন্যাসও একটা লিখেছি, সেটা গণশক্তি শারদীয়া সংখ্যায় ছাপা হয়েছিল। হ্যাঁ, ছোটদের জন্য লেখা আজকাল আর তেমন কেউ লেখেন না, খুব শক্ত, এটা যেমন সত্যি কথা। এবং সত্যি কাঁদন বাংলা সাহিত্যে একটা জায়গা করে নিয়েছে। যারা এখনো জানেন না তারা নিশ্চয়ই জানবেন, কাঁদন কিন্তু বাংলা সাহিত্যে একটি জায়গা। এটা তো ছোটদের গল্পের কথা গেল। আমরা ব্যক্তিগতভাবে যারা আপনার লেখা পড়েছি তারা জানি যে আপনার গল্প শুরু হয় খুব সরস একটা ভঙ্গিতে, খুব সংলাপ ভিত্তিক ছোট ছোট সংলাপে গল্প তৈরি করেন আপনি, এবং গল্পকে আস্তে আস্তে গন্তব্যের দিকে নিয়ে যান। সেটা যে খুব সচেতনে তা নয়, চরিত্রগুলো যেন আপনা আপনি চলাফেরা করে, এইভাবে গল্পগুলো তৈরি হয়। সেই সরস ভঙ্গিতে বলার মধ্যে গল্পে হাসি উঠে আসছে, মজা উঠে আসছে, কিন্তু একটা অন্তর্লীন বেদনার ধারা থাকে। এই যেমন কাঁদন,
সে চোর, এখানে যেমন তাকে লোকে ঘৃণা করছে, সবই হচ্ছে তার, কিন্তু একটা অন্তর্লীন বেদনার গতি থাকে, কারণ সে বড় মানবিক। তো আপনার গল্পে, সব গল্পে, বেশিরভাগ গল্পে সরস হয়ে শুরু হলেও এই একটা অন্তর্লীন বেদনার সুর থাকে। আর একটা যেটা থাকে সেটা হচ্ছে গল্পে একটা দর্শন থাকে। অন্তত আমরা যারা ব্যক্তিগতভাবে আপনার গল্প পড়েছি, পড়তে ভালোবাসি, সেটা জানি। আপনি যদি এই বিষয়টাই একটু বলেন। এখন আমাকে আমার লেখক বন্ধু সাত্তকী হালদার বলেছিল যে তোমার গল্পের দার্শনিক রিক্সাওয়ালা সত্যি কোনোদিন ভোলা যায় না। এটা আমার একটা বড় প্রাপ্তি। কিন্তু রিক্সাওয়ালাকে আমি দার্শনিক বানাই না, হয়ে যায়। লিখতে লিখতে যখন আমি একটা চরিত্রকে নিয়ে আসি, সেই চরিত্রটার পেছন পেছন আমিও যেতে থাকি এবং তাকে ধাওয়া করতে করতে গল্পটাকে একটা জায়গায় নিয়ে আসি। তা এইভাবে যে গল্পের চলন, তার মধ্যে যে কথাবার্তা, তার আচার আচরণ, সেগুলো থেকে তার দার্শনিক ভাবটা হয়তো ফুটে ওঠে, কিন্তু কখনোই আমি সেটাকে জোর করে চাপিয়ে দিই না। কারণ সে রিক্সাওয়ালা কি করে দার্শনিক হবে? সে কোনোদিন স্কুল কলেজে যায়নি। হয়তো এরকমও আছে সে টিপ সই দিয়ে টাকা তোলে, নাম সইটাও করতে জানে না। এইরকম লোকের কথাবার্তার মধ্যে কিছু চিন্তা ভাবনার ব্যাপার আপনি এসে যায়। এগুলো আমি পারতপক্ষে আরোপ করি না আর কি। আরোপ করলে সেটা জমে না, সেই লেখাটা, সেটা বোঝা যায়। এরকমও ঘটেছে যেটা আরোপিত গল্প আহ, বানিয়ে আমাকে লিখতে হয় না। কারণ আমি এত দেখেছি, এত জেনেছি, আমার চারপাশে এত চরিত্র আছে, এত গল্প আছে, যে গল্প আমাকে জোর করে বানাতে হয় না। যে কোনো একটা বিষয়কে নিয়ে আমি লিখতে শুরু করে দিই, যে কোনো একটা চরিত্রকে ধরে আমি লিখতে শুরু করে দিই। এইভাবে বুনন হতে হতে গল্পটা চয়ন শুরু হয়, একটা জায়গায় এসে গল্পটা শেষ হয়ে যায়। তার মধ্যে যেটুকু পাওয়া যায়, আর যেটুকু পাওয়া যায় না সেরকমও হয়। সব গল্পই যে উতরে যায় তা তো নয়। হ্যাঁ, নিম্নবিত্ত মানুষ, নিরক্ষর মানুষ বলেই যে তার জীবন দর্শন থাকবে না তা তো হয় না। জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে, অভিজ্ঞতার মধ্যে দিয়ে অনেকেরই অনেক ব্যাপ্তি থাকে। তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত সেই দর্শনটি ঠিক বুঝতে পারেন না। সেইখান থেকেই আপনার গল্পের একটা অসম্ভব উত্তরণ, অসম্ভব উত্তরণ বলেই বলবো। আপনার গল্পের একটা স্বতন্ত্র ধারা তৈরি হয়েছে। আচ্ছা, এরপর আমি একটা অন্য প্রশ্ন করি। সেটা হচ্ছে আপনার পাঠে, আপনার পাঠে আপনি বাংলা সাহিত্যের বহু বহু লেখা আপনি পড়েছেন, বহু মানুষকে আপনি পড়েছেন। তবু আমি বলবো আপনার পক্ষপাতিত্ব কোন কোন লেখকের প্রতি, উপন্যাস এবং গল্পের ক্ষেত্রে? আমি রবীন্দ্রনাথ তো পড়েছি। সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে তিন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এদের দুজনের লেখা আমি, তারাশঙ্কর নমস্য সাহিত্যিক, তার সব লেখা আমি পড়িনি। আর সেইভাবে তারাশঙ্কর আমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়, আমি পড়েছি, কিন্তু আমার তার চেয়ে বেশি লেগেছে ভালো মানিক বন্দ্যোপাধ্যায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্পগুলো। মানিকের মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষের দিকের গল্পগুলো আরোপিত হয়ে গেছে। কিছু কিছু গল্প ওই উত্তরকালের গল্পের সঙ্গে, অনেক গল্প, কিছু কিছু গল্প পোস্টার ধর্মী বা স্লোগান এরকম হয়ে গেছে, যেটা বিভূতিভূষণের একেবারেই হয়নি। তিনি যতগুলো গল্প লিখেছেন, 300টার মতো গল্প, দুজনেই ওরকম 300টার মতো গল্প লিখেছেন। তার প্রায়, তার বিভূতিভূষণের প্রকাশিত সব গল্পই আমি পড়েছি, বিভূতিভূষণ এবং মানিক বন্দ্যোপাধ্যায়। তাদের মধ্যে আমার বিভূতিভূষণের লেখাটা বেশি টানে। তার একটাই কারণ, তিনি ওই গল্প কখনোই বানান না এবং গল্পের মধ্যে বক্তব্য ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন না, যেটা মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষের দিকে করেছিলেন। একটা ইজিম তিনি গল্পের মধ্যে ঢুকিয়ে দিতেন, যে ওই পুঁজিবাদী পতন আর গরিব মানুষের জয়, এইরকম একটা ব্যাপার উনি গল্পের মধ্যে শেষের দিকে আনতেন। প্রথম দিকে না, ওই কে বাঁচায় কে বাঁচে এইরকম কয়েকটা গল্প আছে, কিন্তু বিভূতিভূষণের গল্পের সেটা ছিল না। তিনি একেবারে লিখতে, গল্প তিনি লেখেন না, গল্প তিনি বলেন। মানে গল্প তাকে দিয়ে লিখিয়ে নেয়, লেখককে লিখতে হয় না, আপনা থেকেই গল্প তৈরি হয়ে ওঠে।
এই ব্যাপারটা আমি বিভূতিভূষণের মধ্যে খুব বেশি পেয়েছি, এবং এটা আমার কাছে বারে বারে শিক্ষণীয় মনে হয়েছে। এই জিনিসটা আমি ইচ্ছে করে আনলে তো হয় না, এসে যায় আমার লেখাতে। আর হ্যাঁ, আরো কয়েকজন, আর অনেক সকল লেখাই আমি পড়েছি। আর পরবর্তী যুগের লেখকদের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর কি, এখনো ভালো লাগে মতি নন্দীর গল্প। আচ্ছা, বিভূতিভূষণ যে আপনার প্রিয় সাহিত্যিক সেটা সকলকে একবার জানিয়ে দিই, যারা শুনছেন শ্রোতা এবং দর্শকদের, যে আপনার প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ, কারণ আপনার যে সাহিত্য আড্ডা গ্রুপটি আছে তার নাম হচ্ছে কিন্নর দল। তো বিভূতিভূষণের ওই ছোট কারণেই গল্পের, আমি গ্রুপের নাম দিয়েছিলাম। হ্যাঁ, কিন্নর দল। এবং এখানে কিন্নর দলের কার্যকরী সম্পাদক তানিয়া বন্দ্যোপাধ্যায়, তিনিও আছেন। আপনি সভাপতি, সম্পাদক সবই আপনি, কিন্তু এই জিনিসটা তিনি করেন, এবং সেটা অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা কিন্নর দলের অনুষ্ঠানগুলো উপভোগ করি। এবারে আমি একটা অন্য কথায় যাই। আসলে প্রভাব তো ওভাবে বোঝা যায় না, আপনার এত পাঠ এবং সেগুলো অবচেতনে কাজ করেছে। আপনার নিজের লেখার মধ্যে কোথায় কোনটি কিভাবে কাজ করেছে, এই সূক্ষ্ম জিনিসগুলো মোটেই বোঝা যাবে না। আমি এবার জিজ্ঞেস করব যে আপনার প্রচুর বিদেশি সাহিত্য পড়া আছে, আমি জানি আপনি প্রচুর বিদেশি সাহিত্য পড়েছেন। বিদেশি সাহিত্যিকদের মধ্যে আপনার প্রিয় নাম, এবং কেন কেন তিনি আপনার প্রিয় বা তারা আপনার প্রিয়, সেই সম্বন্ধে কয়েকটি কথা বলুন। না, আমি খুব বেশি বিদেশি সাহিত্য পড়িনি। কয়েকটা পড়েছি, যেমন চেকভ পড়েছি, টলস্টয় আর দস্তয়েভস্কি, স্টেইনবেকের কয়েকটা ছোট গল্প, এইরকম খুব বেশি আমি পড়েছি। তবে ওই আর এই বিদেশিদের মধ্যে আমাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে, এবং আমার আমার উপরে যদি কোনো প্রভাব থেকে থাকে, তিনি হচ্ছেন দস্তয়েভস্কি। তার কারণ হচ্ছে, দস্তয়েভস্কির, বলুন। হুম, দস্তয়েভস্কির কারণ হচ্ছে আমার চরিত্রগুলোর সঙ্গে ওনার চরিত্রগুলো মিলে যাচ্ছে। মানে যেন এখন আমি অনেক পরে পড়তে শুরু করেছি, যেন মনে হচ্ছে আমি ওইটা পড়ে এটা লিখেছি। এরকম অনেকেরই মনে হতে পারে, কিন্তু দস্তয়েভস্কি পড়েছি অনেক পরে। এবং তিনি এই যে নেগেটিভ চরিত্রগুলোকে নিয়ে লিখেন, ওই আপনার ইডিয়ট বলুন, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট বা কারামাজভ ব্রাদার্স, এই যে ক্যারেক্টার গুলো, যেই চরিত্রগুলোকে নিয়ে তিনি লেখেন, সেই চরিত্রগুলো এমন ভাবে তিনি ফুটিয়ে তোলেন, সেখানে একেবারেই মনে হয় না যে দস্তয়েভস্কি গল্প লিখছেন। তাদের জীবনের একেবারে গভীরে তিনি চলে গিয়ে কি বলবো, একটা সোশ্যাল ইন্টারপ্রিটেশন দস্তয়েভস্কির লেখার মধ্যে সাংঘাতিক ভাবে আছে, যেটা সমাজের মানে বহু কৌণিক কৌণিক বিভিন্ন বিভিন্ন দিকে তার গল্প, তার লেখা সাহিত্য। উপন্যাস পড়েছি আমি, ছোট গল্প তো উনি সম্ভবত লেখেননি, যেগুলো লিখেছেন সেগুলো বড় গল্পই। মানে চরিত্রগুলো যখন উনি চরিত্রটা যখন উনি সৃষ্টি করছেন, চরিত্রটা যখন একটা গল্পে তার চরিত্র যখন নির্মাণ হচ্ছে, তখন ফোকাসটা হচ্ছে কিন্তু শুধু চরিত্রটার উপর নয়, সমাজের বিভিন্ন দিকে, সর্ব সর্বমুখী সর্বত্র চারদিকটা তিনি একেবারে ঝলসে ওঠে। একটা চরিত্রকে সেন্টারে রেখে চারদিক ঝলসে ওঠে তার গল্পে। এই জিনিসটা আমি এরপরে মার্কেজের লেখা তো পেয়েছিলাম। এই মুহূর্তে একটা গল্পের কথা আমার মনে আসছে, এটা অনেকেই পড়েছেন, ওই বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো, মার্কেজের একটা বিখ্যাত গল্প। মানে কি অদ্ভুত একটা গল্প! এই গল্পের প্রধান চরিত্র ওই ডানাওয়ালা থুরথুরে বুড়ো, কিন্তু ওকে সেন্টারে রেখে তার চারপাশে যেই চরিত্রগুলো আছে তাদের ওপরে লেখক টুকরো টুকরো ভাবে ফোকাস করছেন, যেই ফোকাস দস্তয়েভস্কির লেখাতেও আমি পেয়েছিলাম। দস্তয়েভস্কি দ্বারা প্রভাবিত নয় বিশ্ব সাহিত্যের বাজারে এমন লেখক পাওয়া যাবে না। স্বয়ং কাফকা, কামু, এরা পর্যন্ত দস্তয়েভস্কি দ্বারা প্রভাবিত, আমরা জানি। আপনি প্রথমেই দস্তয়েভস্কির নাম করলেন,
আমার খুব আনন্দ হলো। সত্যিই তো, দস্তয়েভস্কি না পড়া থাকলে, টলস্টয়, দস্তয়েভস্কি এসব না পড়া থাকলে, দস্তয়েভস্কি বিশেষ করে না পড়া থাকলে বিশ্ব সাহিত্য অধরা রয়ে যায়, একেবারে অধরা। আর আরেকটা কথা বলবো, মার্কেজের কথা বললেন আপনি, মার্কেজ অনেক পড়ে, অথচ মার্কেজের যে দর্শন আমাদের সঙ্গে খুব মিলে যায়, কারণ প্রায় একই রকমের আর্থসামাজিক পরিস্থিতিতে মার্কেজ বড় হয়েছেন, আমরাও বড় হয়েছি। খুব সুন্দর। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে আপনি যাদেরই নাম করলেন, বাংলা সাহিত্যের নাম এবং বিশ্ব সাহিত্যের নাম, সবই হয় তারা চলে গেছেন, আর নয়তো তারা যাবার প্রায় মুখে। গল্পগুলো রয়ে গেছে, উপন্যাস রয়ে গেছে, কিন্তু জীবিত সাহিত্যিকদের মধ্যে আপনার কি মনে হয় এই মুহূর্তে বাংলা সাহিত্যে জীবিত সাহিত্যিক কাকে আপনার মনে হয় যে তিনি আপনাকে কিছু দিতে পারেন? সমাজের কথা পরে ভাববো, সে তো কাল বলবে, মহাকালের কথা মহাকাল ভাবুক। আপনি এখনই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সাহিত্যে কার কাছ থেকে আপনার মনে হচ্ছে সব থেকে বড় কিছু পাওয়া হচ্ছে? আমার বন্ধু স্বপ্নময় চক্রবর্তী, লেখক বন্ধু। আর একটু বিশদ করতে হবে তো, আর একটু বিশদে যদি বলেন কেন স্বপ্নময় চক্রবর্তী? স্বপ্নময় চক্রবর্তী কেন? আমি অনেক কিছু পেয়েছি স্বপ্নময়ের মধ্যে। স্বপ্নময়ের গল্পের মধ্যে স্বপ্নময়ের প্রকাশিত অনেকগুলো গল্পই আমি কিনেছিলাম এবং এখনো কিনি। ওর ছাপা কোনো গল্পই আমার পড়তে বাকি নেই। ওর উপন্যাস যেটা আনন্দ পেল, হলুদ গোলাপ, ওটার আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছিলাম এবং সেই আলোচনাটা গল্প মেলার আসরেই করেছিলাম। সকলের এতটাই ভালো লেগেছিল যে স্বপ্নময়কে নিয়ে একটা পত্রিকা হয়েছিল, পথ বলে, বিশ্বজিৎ পান্ডা ওই লেখাটা চেয়ে নিল আমার থেকে। আমার স্বপ্নময়কে ভালো লাগার একটাই কারণ, ওই একই কথা, স্বপ্নময় গল্প বানায় না, জীবনের কথাই বলে। এবং স্বপ্নময় প্রতিটি গল্পই, অন্তত আমি যে কটা গল্প পড়েছি, প্রতিটি গল্প থেকেই একটা মেসেজ উঠে আসে, যেটা আমাদের শিরদাঁড়া নাড়িয়ে দেয় যে দেখো, জীবন কি, জীবন কেন, জীবন কোথায়, জীবন কিভাবে। কিন্তু সাহিত্যিকের সংখ্যা ক্রমবর্ধমান, আমরা জানি লেখকের সংখ্যা ক্রমবর্ধমান, অনেক অনেক লেখক ক্রমাগত জন্মাচ্ছেন, জন্মে চলেছেন। লিটল ম্যাগাজিন, ওয়েব ম্যাগাজিন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে ক্রমবর্ধমান সাহিত্যিক। এই এত এত সাহিত্যিকের মধ্যে একটি মাত্র নাম আপনার কাছ থেকে আমরা পেলাম, আমরা সেটাই নিচ্ছি, সেটাই গ্রহণ করছি এবং ধরে নিচ্ছি। আরো আছে স্বপ্নময়ের আগে সুবোধ ঘোষের লেখা আমার খুবই ভালো লাগে। সুবোধ ঘোষ আমার অন্যতম প্রিয় লেখক। সুবোধ ঘোষ, নরেন্দ্রনাথ মিত্র, এদের সকলের লেখাই আমি খুঁটি খুঁটি পড়েছি। বিমল কর। সুবোধ ঘোষ আমার প্রিয়তম, তার একটাই কারণ, বিচিত্র চরিত্র। বিচিত্র চরিত্র, মানে মানে বাংলা সাহিত্যের কত রকম চরিত্রকে নিয়ে যে গল্প লেখা যায়, সেটা সুবোধ ঘোষের গল্প পড়লেই বোঝা যাবে। এই তাহলে ব্যাপারটা আমাকে গোড়া থেকেই ভাবায়, যার জন্য আমাকে অনেকেই বলেছিল, তুমি তো একজন মধ্যবিত্তদের নিয়ে তো তোমার খুব বেশি গল্প দেখি না, অনেকেই বলেছে। আসলে আমি জীবনের বৈচিত্র্য খুঁজতে চাই। মধ্যবিত্তের মধ্যে অতটা বৈচিত্র্য নয়, যতটা বৈচিত্র্য মাঠে ঘাটে ঘুরে বেড়ানো চোর ছ্যাচোর লুম্পেন এই জাতীয় মানুষজনের মধ্যে আছে। আমার অন্তত তাই মনে হয়। মধ্যবিত্তের জীবন ওই তো থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়, খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, কিন্তু ওদের জীবনটা একেবারে অন্যরকম। এই কয়েকদিন আগে স্টেশনে দেখলুম একটা রিক্সাওয়ালার সঙ্গে একটা বুড়ির প্রচন্ড ঝগড়া হচ্ছে। সে হাসপাতাল মোড় থেকে এসেছে, গঞ্জের বাজার থেকে এসেছে স্টেশনে। সে রিক্সাওয়ালা 20 টাকা চাইছে, ও দেবে 15 টাকা। 25 টাকা চাইছে, ও দেবে 15 টাকা। কিছুতেই ও ইয়ে হয়েছে। তখন বুড়িটা বলছে যে তুমি আমাকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে গিয়ে নামিয়ে দাও। গল্প পেয়ে গেলাম, লিখিনি।
কিন্তু লেখা যায় এইরকম। এইগুলো তো জীবন থেকে, এই একটা উদাহরণ জীবন দিলাম। থেকে নেওয়া গল্প, জীবন থেকে নেওয়া গল্প। তবু শেষ পর্যন্ত আমরা জীবিত সাহিত্যিক সেভাবে আপনার কাছে পেলাম না। ঠিক আছে, ধরে নিচ্ছি যে ওই সুবোধ ঘোষ, মতি নন্দী, বিমল কর, আমরাও তাদের লেখা দ্বারাই বেশি প্রভাবিত এখনো 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 আমরা উল্টে পাল্টে মুস্তাফা আলী, উল্টে পাল্টে শিবনারায়ণ রায়, উল্টে পাল্টে বিমল কর, এদেরকেই পড়ি। সপ্তময় চক্রবর্তীকে নিশ্চয়ই পড়ি, কিন্তু ঘুরে ফিরে সেই পুরনো লেখাগুলোতে ফিরে যাই। হয়তো আমাদের আধুনিক জীবন, হয়তো এই যে নেট শাসিত জীবন আমাদের থেকে অনেকটা গল্প কেড়ে নিয়েছে, কাল্পনিক হবার, কল্পনার অবকাশ কেড়ে নিয়েছে, এরকম মনে হয়। আচ্ছা, এবার আমি একটা অন্য কথায় আসি। সেটা হচ্ছে আপনার যা কৃতিত্ব সাহিত্যে, আপনার যা চিহ্ন আছে, সেই অনুযায়ী আপনার সেই রকম একটা জায়গা, একটা উচ্চতা পাওয়া যেটা উচিত ছিল, সেটা হয়নি। সেটা হয়নি বলে অন্তত আমরা বিশ্বাস করি। আপনার কি মনে হয়, কি কারণে এই উচ্চতা স্পর্শ আমার করা খুব গেল বেশি না? আক্ষেপ নেই, না আমার খুব বেশি আক্ষেপ নেই, কারণ আমার গল্প ছাপার জন্য খুব আমি ধরাধরি করিনি, কোনোদিনই করিনি। নিজে থেকে কয়েকটা জায়গায় পাঠিয়েছি, গল্প ছাপা হয়েছে। এখন আর নিজে থেকে খুব একটা গল্প আমি পাঠাই না। কেউ গল্প চাইলে বললে, যেমন ওই কয়েকদিন আগে একটা গল্প আমি পড়লাম, আপনারা সবাই শুনেছেন, কথামালার বার্ষিক আসরে আমার কোনো শাখা নাই, ওই আসরে জয়ন্ততে উপস্থিত ছিলেন। উনার গল্পটা ভালো লেগেছে, সাপ্তাহিক বর্তমানের জন্য চেয়ে নিলেন এবং অতি দ্রুত গল্পটা ছাপা হয়েছে। ছাপার পর খুব বেশি আমি ফিডব্যাক পেয়েছি, মানে এত ফিডব্যাক এর আগে গল্পে এত বেশি পাইনি। আবার এই গল্পটা কিন্তু আমার বানানো নয়, সত্যি সত্যি আমার জীবনের ঘটনা। লোকনাথ পাইন বলে এক ভদ্রলোক আছেন চন্দননগরে, এখনো আছে, তাকে আমার মতো দেখতে, সত্যি সত্যি আমার মতো দেখতে। এবং একদিন গঙ্গাধারে যাচ্ছিলাম আমি, হঠাৎ একটা ছেলে এসে আমার সাইকেল চেপে ধরলো, হ্যান্ড ব্রেক চেপে ধরলো, এই পাইনদা টাকাটা দাও। আমি তো আকাশ থেকে পড়লাম, কে পাইন? বলে, তুমি পাইনদা নও? তোমার নাম লোকনাথ পাইন নয়? আমি বললাম, না। বলে সে গজগজ করতে করতে চলে গেল। এই ব্যাপারটা নিয়ে আমি ওই গল্পটা লিখেছিলাম। এরকম যত গল্প লিখেছি সবগুলি এইভাবে ছোটখাটো ঘটনা, মানে কোনো কিছু একটু একটু বৈচিত্র্য দেখলেই সেটা আমাকে নাড়া দেয়, লেখার জন্য উদ্বুদ্ধ করে। সেটা গল্প হোক আর না হোক, হয়তো শেষ পর্যন্ত সেটা কিছু হলো না, এরমও হয়েছে, হয়নি যে তা নয়। আমার আর এক লেখক বন্ধু সুকান্ত গঙ্গোপাধ্যায়, ও আমাকে বলেছিল এইভাবে কিন্তু লিখতে যেও না, এইভাবে লেখাটা ঠিক নয়। কিন্তু এইভাবে না লিখে আমি আবার থাকতে পারি না। আমি গঙ্গাঘাট দিয়ে যাচ্ছি, একবার দেখলাম একটা ছেলে আর একটা মেয়ে, একটা ভ্যাগাবন্ড টাইপের লোক, মানে আমি যে ধরনের চরিত্রগুলো লিখি এরকম একটা চরিত্রকে এক জায়গায় দাঁড় করিয়ে ছবি আঁকছে তাকে, ব্যাস এইটুকুই দেখলাম। দেখে হু হু করে একটা গল্প লিখে ফেললাম। আর টেকনিক্যাল ব্যাপারগুলো ঠিক করার জন্য আমাদের পাড়ার একজন আর্টিস্ট আছে, তার বাড়িতে চলে গেলাম সরাসরি। গল্পের জন্য আমি যেটুকু করার আমি করি, যত দূর যেতে হয়, যা কিছু করতে হয়। মানে সাহিত্যিক হিসেবে আপনি মনে করেন যে গল্পের জন্য ছোটাছুটি না করে, বা নিজের প্রতিষ্ঠার জন্য ছোটাছুটি না করে, নিবিষ্ট পাঠ এবং নিবিষ্ট চর্চার মধ্যে থাকাটাই ভালো, তাই তো? সেটাই আমরা ভাববো, এটাই আপনার মেসেজ। আমি সেরকম করিনি খুব একটা। কিন্তু বর্তমান কালে আমরা কি দেখতে পাই? আমরা তো তা দেখতে পাই না। সাহিত্যিক, এখন যারা সাহিত্যিক ইদানিং কালের, তাদের একটা নিজেকে প্রজেক্ট করার জায়গা তৈরি হয়েছে, করতেই হচ্ছে, তা না হলে উঠে আসা যাচ্ছে না। এরকম একটা মানসিকতা আমরা সকলেই পোষণ করছি যে উঠে আসতে হবে, একটা ভিজিবিলিটি থাকতে হবে, লোকে যেন আমাকে জানতে পারে। তো আপনার মতে এটার কোনো প্রয়োজন নেই, আপনি তো খুশি আপনার সেই ভিজিবিলিটি। না, আমি যেরকম, আমি তো আর চাইলে আমাকে তো আর কেউ জ্ঞানপীঠ দেবে না, নোবেল পুরস্কারও দেবে না। আমি যেটুকু কাজ করেছি, যেটুকু লেখালেখি করেছি, তাতে আমার প্রাপ্তি হয়েছে, হয়নি যে তা নয়। যেমন ধরুন, এইখানে একবার এলো
গল্প মেলার এক আসরে কলকাতা থেকে তৃণাঞ্জন গঙ্গোপাধ্যায়, ও সেই সময় খুব লিখতো, আনন্দবাজার, দেশপ্রিয় সব জায়গায় লিখেছে ও। তা তৃণাঞ্জন বললো, আপনি শতদ্রু মজুমদার? আমি বললাম হ্যাঁ। বললো, আপনি বোধহয় জানেন না আপনার কাঁদন পরামানিক আর মনসা তারকা ছোটদের মধ্যে কতটা ঢুকে পড়েছে। আমি বললাম কিরকম? বললো, আমাদের ওখানে বিকেলবেলা ছেলেরা খেলাধুলা করে, একজন কাঁদন হয়, একজন মনসা তারকা হয়। এর থেকে বড় প্রাপ্তি আর কি আছে? আমি চেক জমা দিতে গেছি স্টেট ব্যাংকে চন্দ্রনগরে, আনন্দবাজারের চেক। বললো, যে কাউন্টারের খাঁচার ভেতর যে ভদ্রলোক বসেছিলেন, বললো, আপনি শতদ্রু মজুমদার? আমি বললাম হ্যাঁ। বলে সে ভেতর থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে আমার সঙ্গে আলাপ করলো। বললো, আপনার গল্প নিয়ে আমি নাটক করেছি, নাট্যরূপ দিয়েছি, নাটক করেছি, একদিন আসুন আমাদের বাড়িতে, নাটকটা শুনে যান। আমার ছেলে মেয়ে ভীষণ ভক্ত আপনার। আশিস ভট্টাচার্যের ছেলে অয়ন ভট্টাচার্য, সে তখন তার 9-10 বছর বয়স, সেই সময় থেকে ও কাঁদনের কাটিং গুলো জমাতে শুরু করে। এখন সে বয়স্ক, তার ছেলে ওই 11-12-এ পড়ে, এখনো তার কাছে ওই কাঁদনের মানে খবরের কাগজে প্রকাশিত কাঁদনের সব গল্পের সমস্ত কাটিং ওর কাছে আছে। আচ্ছা, পুরীতে শেষ বেড়াতে গেছি, প্রশ্নে চলে যাই। হ্যাঁ, বলুন পুরীতে বলুন। বেড়াতে গেছি, সেখানে এরকম ঘটনা ঘটেছিল যে আমি ভাবতে পারছি না আমি লেখক শতদ্রু মজুমদারের পাশে বসে কথা বলছি। একটা পরিবারের সঙ্গে আলাপ হয়েছিল গঙ্গার ধারে, সেখানে একজন লেখক হিসেবে এগুলো কি প্রাপ্তি নয়? সবসময় পুরস্কার, না না, সম্মান, অবশ্যই শিরোপা, পাঠকের আমি তো মনে ভালোবাসার করি থেকে, এগুলো একটা হ্যাঁ, প্রাপ্তি। এগুলো আমি পেয়েছি, এগুলো আমি অনেকটাই পেয়েছি। পাঠকের ভালোবাসার থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। আমি 100 বার। পেয়েছি। আমি এই করোনার সময় একটু বলে নি, করোনার সময় আমি ওই ইয়েতে ফেসবুকে একটা ফোন নম্বর দেখলাম যে ফিজিওথেরাপি সেখানে হচ্ছে অনলাইনে, কেউ শিখতে চাইলে যোগাযোগ করুন। তা আমি নম্বর দেখে একটা ফোন করলাম, এটা শিখে রাখতে ক্ষতি কি আছে। ফোন করলাম, ফোন করার পর জিজ্ঞেস করলো যে আপনি কে বলছেন। আমি বললাম যে আমার নাম বারাসত থেকে সম্ভবত। আমি বললাম, আমার নাম শতদ্রু মজুমদার। তা ভদ্রমহিলার প্রথম প্রশ্ন, আপনি কি লেখক শতদ্রু মজুমদার? আমার তখন মনে হলো আই হ্যাভ ডান সামথিং। আর কি, হ্যাঁ, আর কি প্রাপ্তি থাকতে পারে, আর সে তো কি পাওয়া 100 বার। আছে বলুন না? সমুদ্রে এক ফোঁটা জলও জল। 100 বার। আপনার কাছে শেষ প্রশ্ন রাখবো, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে। শেষ প্রশ্ন রাখবো, এখন যারা ছোট গল্প লিখছেন, এখন অনেকেই ছোট গল্প লিখছেন, অনেক গল্পকার, এখন যারা ছোট গল্প লিখছেন তাদেরকে কি বলতে চান? আপনার তো একটা মেসেজ থাকবে, আপনি এত গল্প লিখেছেন এবং আপনি একজন সফল গল্পকার। সেই সফল গল্পকারের কাছ থেকে আমরা কি এমন মেসেজ পেতে পারি যা ভবিষ্যতে গল্পকার হিসেবে আমাদের কিছু সাহায্য করবে? না, আমি যখন লেখালেখি শুরু করি, শুধু আমি নয়, আমার অনেক লেখক বন্ধুরা, মানে একটা অনুশীলনের ব্যাপার ছিল। অনুশীলনের ব্যাপারটা কিরকম, একটা গল্প, যে এটা সকলেরই হয়, একটা গল্প কেউ লিখলে তখন মনে হয় এটা পৃথিবীর সেরা গল্প, পৃথিবীর সেরা গল্প, এটা সকলেরই হয়। কিন্তু বঙ্কিমচন্দ্রের কথায় গল্প লেখাটা কিছুদিন ফেলে রেখে দিলে তখন লেখাটা আরো উৎকর্ষ হয়, কাটাছেঁড়া করা যায়, এডিট করা যায়। এই ব্যাপারটা আমি তখনও করেছি, এখনো করি। মানে একে গল্পটা পড়ে শোনালাম, আর একজনকে পড়ে শোনালাম, সে বললো এইখানটা করে ঠিক কিরম কিরম লাগছে, আমি আবার প্রথম থেকে লিখলাম। শুধু ওই অংশটা যে বাদ দিলাম তা নয়, কিংবা গল্পটা ফেলে রেখে দিলাম, গল্পটা ফেলে রেখে দিলাম, ফেলে রেখে দেওয়ার পর আবার কিছুদিন পরে লিখলাম। আবার একটা সিটিকে শেষ হয়েছে এরম গল্পও আছে আমার, কিন্তু সব গল্প তো ওইভাবে হয় না। গল্প ভেতরে ভেতরে লেখককে জারিয়ে তোলে, ভেতরে ভেতরে গল্পটা চারিয়ে বেড়ায়, সেটা যতক্ষণ না থিতবে ততক্ষণ গল্পটা হয় না। তো সেইভাবে যে অনুশীলন আমি অন্তত করেছি, আমার তো মনে হয় সকলেরই সেটা করা উচিত। এখন এই ফেসবুকের যুগে যেটা দেখা যাচ্ছে, একটা কিছু লিখে
পোস্ট করে দিল, পোস্ট করার সঙ্গে সঙ্গে 200টা লাইক আর 100টা কমেন্ট। ব্যাস, লেখক মনে করলো এটা পৃথিবীর সেরা গল্প। এবং ঘটনা ঘটেছে, আমাকে যখন পড়িয়েছে আমি বললাম যে মোটামুটি লাগলো, সঙ্গে সঙ্গে সেই লেখকের পাল্টা প্রশ্ন, সে কি, এটা যে আরো 7-5-6 জন বললো খুবই ভালো হয়েছে। আমি বললাম, এক একজনের তো এক এক রকম মনে হতেই পারে, আমার এরকম মনে হয়েছে। আমি বলছি না যে আমার কথাটা তাকে শিরোধার্য করতে হবে, কিন্তু সে যে অনুশীলন করতে চাইছে না বা অনুশীলন করে নেই, একবার মাত্র লিখেই গল্পটাকে সেরা করতে চাইছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং এখনকার আমি যেটুকু বুঝেছি, আমার জুনিয়র অনেক লেখকের সঙ্গেই আমার যোগাযোগ ছিল, আমার কিন্নদল করার উদ্দেশ্যও তাই ছিল, জুনিয়রদের একটু ভালোভাবে যাতে তৈরি হতে পারে। আমি তো গল্প লেখার শিক্ষাগুরু হতে পারি না, সে যোগ্যতা আমার নেই। গল্প কাউকে শেখানো যায় না, লেখক নিজে থেকেই হয়ে ওঠে। আমরা কি করি, আমরা একটু দেখিয়ে দিই, আমরা একটু দেখিয়ে দিতে পারি যেটা এরকম হলে ভালো হয়, এই বাক্যটা ওরকম হলে ভালো হয় ইত্যাদি। এটা না বললেও যে হবে না তা নয়, লেখক নিজেই তৈরি হয়। কিন্তু এই অনুশীলনটা, এইটা ক্রমশ কমে আসছে, ক্রমশই কমে আসছে, এবং তাতে মনে হয় লেখকদেরই ক্ষতি, হয়তো বাংলা সাহিত্যেরও ক্ষতি হতে পারে। যাক, মানে আপনি এখনো শিক্ষার্থী, আপনি এখনো অনুশীলন করেন, আপনার মধ্যে এখনো এইটে রয়েছে যে একটি গল্প লিখে আমি 4-5 জনকে পড়াই, আগে তাদের মতামতটা শুনি, তারপর সেই গল্প ফেলে রাখি, তারপর সেই গল্পকে আরো পরিমার্জন করি। এই যে নিজের জীবনে আপনি যেটা করেন, আপনি আচরি ধর্ম পরের শিখাও, তো সেই যে আমাদের উদ্দেশ্যে আপনি এই মেসেজটাই তাহলে রাখছেন যে লেখক হিসেবে এইটাই করণীয় আসলে। কিন্তু এই করণীয়টা সবাই গ্রহণ করতে পারেন না, তার কারণ একটা অহংকারে লাগে। ওই যে কিছু লোক বলেছেন ভীষণ ভালো হয়েছে লেখাটা, এই যে বলা হয়ে গেছে, শোনা হয়ে গেছে, ফলে একটা অহংকার তৈরি হয়। সেই ক্ষেত্রে যারা বলেন, চটজলদি একটা লেখা পড়ে যারা বলেন এটা ভীষণ ভালো হয়েছে, ব্যক্তিগতভাবে আপনার কি মনে হয় না যে এই অকারণ স্তাবকতা ক্ষতি করছে? হ্যাঁ, সে তো ক্ষতি করছে তো। আবার উৎসাহ দেওয়ারও দরকার আছে, কিন্তু উৎসাহটা যদি স্থাপকতার পর্যায়ে চলে যায় তাহলে তো মুশকিল। উৎসাহিত করার তো দরকার আছেই সবসময়। যদি একজন জুনিয়র লেখককে বলা হয় যে কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হচ্ছে না, কিছু হবে না, কিছু হয়নি, কিছু হয়নি, সে তো লেখালেখি ছেড়েই দেবে। আমি তো অন্তত কখনোই কাউকে ওইভাবে হতাশ করি, হ্যাঁ হয়েছে, তবে আরেকটু ভালো হবে লেখাটা, আর একবার লেখো না, আপনাকে মোটামুটি লাগলো, আমার কিছু হয়নি এরা আমি আজ পর্যন্ত কাউকেই বলিনি। অন্তত জ্ঞানও তো কাউকে বলি না যে না এটা কিছু হয়নি, নিশ্চয়ই কিছু তো হয়েছেই। আমি কেন বলতে যাব কিছু হয়নি? আমার ভালো লাগেনি মানে সেটা কিছু হয়নি এটা বলাটা একেবারেই ঠিক নয়। আমি লেখাটা আমি হয়তো ভুলও বুঝতে পারি, আমাকে গল্পটা সেভাবে ভাবাচ্ছে না, আরেকটু ভালো করে লেখো না, আরেকটু গভীরে যাও। আর সরাসরি বলে দিচ্ছ কেন? গল্প থেকে একটা জিনিস উঠে এলে সেটা পাঠককে বেশি প্রাণিত করে, কিন্তু গল্পের উপরে যদি চাপিয়ে দেওয়া হয়, সেটা তোমার ধারণা কেউ বুঝতে পারছে না, কিন্তু তোমার গল্পই বলে দেবে সেটা, মগ্ন পাঠককে গল্পই বলে দেবে যে গল্প লেখককে দিয়ে লেখানো হয়নি, লেখক চাপিয়েছেন, গল্পের ওপরে লেখক ঢুকে পড়েছেন, গল্পের ঘাড়ে লেখক চেপে বসেছেন, গল্প লেখকের ঘাড়ে চাপেন। এই শতদ্রুদা, ভীষণ ভীষণ ভালো লাগলো, খুব সুন্দর আলাপচারিতা। আমি আপনাকে অনুরোধ করব ভাষা ও ভবিষ্যৎ সম্পর্কে যদি দুটো কথা বলেন। একেবারে নতুন একটি প্রতিষ্ঠান, ডিজিটাল মাধ্যমে তারা সাহিত্যকে তুলে ধরতে চাইছেন, বাংলা সাহিত্যের বিভিন্ন দিক, বিভিন্ন ভাবে সাহিত্যের পুষ্টি তারা চাইছেন। সেই ব্যাপারে আপনার যদি 2-4 কথা থাকে তাহলে বলে আমরা অনুষ্ঠান শেষ করতে পারি। হ্যাঁ, ভাষা সাহিত্য যেটা করছে, মানে আমরা তো সাহিত্য, সাহিত্যের মধ্যেই আমি থাকতে চাই, সাহিত্য ছাড়া আর কিছু আমি জানি না,
বা খুব একটা জানার চেষ্টাও করি না। রাজনীতি, ডামাডোল, খেলাধুলা, চারপাশে যা কিছু হচ্ছে তাদের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমি আমার সাহিত্য নিয়ে থাকতে চাই। আর সেই সাহিত্যটাকে যদি আরেকটু সর্বাঙ্গ সুন্দর করে তোলে, আরেকটু যদি সর্ব সকলের গ্রহণযোগ্য করে তোলে, সেটা তার জন্য যদি ডিজিটাল মাধ্যম দরকার হয়, তাতে তো আপত্তি করার কোনো কারণ থাকতে পারে না, আমার অন্তত নেই। এটা সকলের জন্যই তো করা হচ্ছে, সাহিত্যটা আরো ছড়িয়ে পড়ুক, আরো বহু মানুষ সাহিত্য পড়ুক, সাহিত্য জানুক, সাহিত্যের ভেতর ঢুকে পড়ুক, সাহিত্যের প্রতি আগ্রহ জন্মাক এবং জন্মাবে, যাতে জন্মায় তার জন্যই ভাষা ও ভবিষ্যতের চেষ্টা, প্রয়াস, তার জন্য তো তাদের সাধুবাদ জানাতেই হয়। এইটুকুই। ধন্যবাদ, অনেক নমস্কার। ধন্যবাদ।